রাতের বেলা কাজের শেষে বাড়ি ফেরার পথে রক্তাক্ত ডেড বডি দেখে এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। তারপরই পুলিশ এসে তদন্ত করে সেই ব্যক্তিকেই অ্যারেস্ট করে এবং সেই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই ঘটনার কিছু বছর পর এক লয়ার সেই পুরনো কেসটিকে আবার ওপেন করে, কারণ তার মতে পুলিশ ওই রাতে মূল রহস্যকে চাপা দিয়ে এক নিরপরাধ ছেলেকে খুনের দায়ে জেলে পাঠিয়েছে। এছাড়া এর কোনো রকম এভিডেন্স বা প্রত্যক্ষদর্শীও নেই। তারপর এই লয়ার এই খুনের রহস্য যেভাবে বের করে এবং ওই নিরপরাধ ছেলেটিকে যেভাবে মুক্ত করে তা আপনাদেরও দেখলে মাথা ঘুরে যাবে। বলছি 2021 সালের তেলেগু ভাষায় মুক্তি পাওয়া একটি মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি তিমারুসুর কথা। তাহলে চলুন বন্ধুরা খুঁজে বের করি সেই রাতের রহস্য। তখন সাল 2011। ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ায় চারিদিকে সবাই জয় উদযাপন করছে। অপরদিকে আমরা দেখি এক ব্যক্তি কবরস্থানের এক ব্যক্তিকে বলছে এনকাউন্টারে মারা গেছে, একে চুপচাপ দাফন করবে। কবরস্থানের কর্মী বলে এটা নিয়ে গত 3 মাসে 11টি বডি এসেছে, আমি এখন ভয় পাচ্ছি স্যার। এরপর তারা দুজন মিলে ডেড বডিটিকে একটি ভ্যানে ওঠায়। অন্যদিকে এই সব কিছু একটি মোবাইলে ভিডিও হচ্ছিল। মূলত কবরস্থানে কাজ করা লোকটি নিজেকে সেভ করার জন্যই ভিডিওগুলো গোপন করে রাখছে। এরপরই সেই ভিডিওটি ট্যাক্সি ড্রাইভার অরবিন্দকে দেখায়, কারণ অরবিন্দ পুলিশের ইনফরমারের কাজ করে। এর মধ্যে একজন যাত্রীর কল এলে অরবিন্দ তাকে পিক আপ করতে চলে যায়। অরবিন্দ যাওয়ার সময় দেখতে পায় পাশের টেবিলে একজন বসে তাদের সব কথা শুনছিল। এরপর সেই লোকটি অরবিন্দকে ফলো করতে থাকে। মুষলধারে বৃষ্টি পড়ছে। কিছু দূর যেতেই দেখা যায় সেই ব্যক্তি অরবিন্দের পেটে ছুরি মারছে। অন্যদিকে বসু নামে একটি ছেলে ফোনে তার মায়ের সাথে কথা বলতে বলতে কাজ থেকে বাড়ি ফিরছে। এদিকে গাড়ির মধ্যে তখন লোকটি অরবিন্দের গলা টিপে মারার চেষ্টা করছে। অরবিন্দের ফোনেও কেউ একজন বারবার অরবিন্দ বলে ডেকে যাচ্ছিল, কিন্তু অরবিন্দ কিছুই বলতে পারছে না। অরবিন্দকে মারার পর লোকটি তার বাইক নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর এদিক দিয়ে আসার সময়েই বসু তাকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। এর ফলে বসু আহত হয়। এরপর বসু গাড়ির দিকে তাকিয়ে দেখে গাড়ির দরজায় নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ড্রাইভারের সিটে অরবিন্দের ডেড বডি পড়ে আছে। সাথে সাথে বসু পুলিশে খবর দেয়। পুলিশ এসে গাড়িটিকে ঘিরে ফেলে এবং অরবিন্দের বডিটিকে হসপিটালের মর্গে পাঠিয়ে দেয়। বসুকে জিজ্ঞাসাবাদ করলে বসু পুলিশকে বলে, আমি একটি পাবে কাজ করি। পাব থেকে ফেরার পথে দ্রুত গতিতে একটি বাইক যাওয়ায় আমি স্লিপ করে পড়ে যাই। এরপর আপনাদের খবর দেই। বসুর কথা শুনে ইন্সপেক্টর ভূপতি এবং এসআই প্রবীণ এগিয়ে আসে। ভূপতি বসুর কাছে জানতে চায়, তোমার পাপ তো অনেক আগেই বন্ধ হয়ে যায়, তুমি এতক্ষণ ওখানে কি করছিলে? বসু বলে, স্যার আমাদের ক্যাশ হ্যান্ডওভার করে পাপ ক্লিন করে তারপর আসতে হয়। এরপর ভূপতি বসুর স্কুটির সিটটি খুলতেই সেখানে একটি ছুরি পায় এবং সাথে সাথে বসুকে গ্রেপ্তার করে। এরপর পুলিশের সব প্রমাণের ভিত্তিতে অরবিন্দকে খুন করার অভিযোগে বসুর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এখান থেকে সিন শিফট হয় ঘটনার 8 বছর পর। একজন লয়ার কোর্টে যাচ্ছে। এই লয়ারের নাম রামচন্দ্র। আজ তার কেসের হিয়ারিং। এই জন্য সে কনফিডেন্স বাড়াতে কোর্টে ঢোকার আগেই কয়েকটি পুশ আপ দিয়ে তারপর কোর্টে প্রবেশ করে। রামের ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ, সে তার সার্ভিস রিভলভার দিয়ে তার ওয়াইফকে খুন করেছে। সকল তথ্য প্রমাণও তার বিরুদ্ধে। এই জন্য রামের বিরুদ্ধের উকিল তার সর্বোচ্চ সাজা দাবি করে। এরপর রামকে স্টেটমেন্ট দিতে বললে রাম তার ব্রিফকেস থেকে একটি যন্ত্র বের করে পিস্তলে সেট করে আর জাজকে গান পয়েন্ট করে এবং রাম কারো কোনো কথা না শুনেই শ্যুট করে দেয়। কিন্তু আসলে ওই পিস্তলে কোনো গুলিই ছিল না। রাম বলে গানে শুধু বুলেট থাকলেই শ্যুট করা যায় না, তার জন্য ফায়ারিং স্প্রিং লাগে। আমার ক্লায়েন্টে একজন এক্স আর্মি অফিসার ছিলেন। সে তার রিটায়ারের পর তার গানের ফায়ারিং স্প্রিংটি 2 বছর যাবৎ লকারে রেখে দিয়েছে। তাহলে সে কিভাবে শ্যুট করতে পারে? তবে রাম যতই যুক্তি দিক না কেন, কোর্টের মধ্যে এমন আচরণ করায় জাজ ভীষণ রেগে যায়। এরপর রাম আরও বলে, আমার ক্লায়েন্টের ফায়ারিং স্প্রিং না থাকলেও এই গানের ফায়ারিং স্প্রিং আছে। তবে এরপরই আমরা বুঝতে পারি যে এটা শুধুমাত্র রামের একটি স্বপ্ন। রাম ঘুম থেকে উঠে তার অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরই রামের বস রামকে ডেকে একটি কেস দেয়। কেসটি ছিল একজন মুভি স্টারের। বসের মুখে সেলিব্রিটির কথা শুনে রাম তো বেজায় খুশি। এরপর রাম তার কেবিনে চলে যায়। সেখানে আগে থেকেই তার ক্লায়েন্ট বসে আছে।
রাম প্রথমেই তাকে কেসের কথা না বলে মুভির কথা বলতে শুরু করে। তবে ক্লায়েন্টের অভিযোগ শুনে রাম তো হতবাক। ক্লায়েন্ট বলে, মুভিতে আমাকে না নিয়ে বড় বড় স্টারদের নেওয়া হয়। এটা সে একদমই মানতে পারছে না। এসব শুনে রামের তো পাগল হওয়ার মতো অবস্থা। কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে সে ক্লায়েন্টকে বাড়ি পাঠিয়ে দেয়। ক্লায়েন্টের সাথে এমন ব্যবহার করায় রামের বস রামকে কাজ থেকে বার করে দেয়। তারপরেই রামের গার্লফ্রেন্ড তাকে অন্য এক জায়গায় কাজের খবর দেয়। এরপর পরবর্তী দিন সকালে রাম রাও অ্যাসোসিয়েট নামে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সেখানে গিয়ে রাম জানতে পারে এত ক্যান্ডিডেটের মধ্যে মাত্র একজনকে তারা বেছে নেবে। তবে রাম তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেখানকার বসের মন জয় করে নেয়। রামকে তারা নতুন লয়ার হিসেবে সিলেক্ট করে নেয়। সেখানে সাথে রামের জিএফও ছিল। রামের বস রাও সুধাকর নামে একজনকে কিছু কেস ফাইল নিয়ে আসতে বলে, আর রামকে সেই 8 বছর পুরনো অরবিন্দের খুনের কেসটি দেওয়া হয়। পরবর্তী দিন রাম ও সুধাকর কেসটি তদন্ত করতে হায়দ্রাবাদ চলে যায়। অন্যদিকে বসুর যাবজ্জীবন কারাদণ্ড হলেও 8 বছর পর সে প্যারোলে মুক্তি পেয়েছে। এরপর তারা খুঁজতে খুঁজতে অবশেষে বসুদের বাড়িটি পেয়েও যায়। গিয়েই তারা দেখে বসুর মা ছোট ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছিল। রাও অ্যাসোসিয়েটের কথা শুনে বসুর মা তাদের বসতে বলে। ঘরে ঢুকেই রাম দেখতে পায় ঘরের দেওয়ালে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি। পার্বতীকে জিজ্ঞেস করায় সে বলে এগুলো বসুর আঁকা। এর মাঝেই বসু বাড়ি ফিরে আসে। লয়ারের নাম শুনেই বসু বলে, আমাদের লয়ারের কোনো প্রয়োজন নেই, আপনারা চলে যান। পার্বতী লয়ারদের খবর দিয়েছে শুনে বসু তো রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। আসলে বসুর মা পার্বতী সেই ঘটনার পর থেকে এই কেসের জন্য অনেক লোন করেছে। এখন তাদের বাড়িটুকু ছাড়া আর কিছুই নেই। তারপরেও তারা কেস জিততে পারেনি। এজন্য বসু আইনের প্রতি একদম বিশ্বাস হারিয়ে ফেলেছে। এরপর রাম বসুর সাথে একা কথা বলতে যায়। রাম বসুকে খুনের ব্যাপারে জিজ্ঞেস করলে বসু কিছুই উত্তর দেয় না। অনেকক্ষণ চুপ করে থাকার পর বসু বলে ওঠে, একজন নিরপরাধ ব্যক্তির যখন সাজা হয় তখন কেউই তার কোনো কথাই বিশ্বাস করে না। এবার বসু বলতে শুরু করে ওই রাতে তার সাথে কি হয়েছিল। সিন চলে যায় ওই রাতে। পাপ বন্ধ হওয়ার পর বসু বৃষ্টির মধ্যে তার মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে আসছিল। হঠাৎ একটি বাইক দ্রুত তার সামনে চলে আসায় বসু নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। এরপর বসু ট্যাক্সির মধ্যে ডেড বডি দেখে পুলিশকে ফোন করে। পুলিশ আসার পর রমেশকে দেখা যায় কাকে যেন সে বারবার ফোন করছে। বসু পাশে দাঁড়িয়ে সবই লক্ষ্য করছিল। এরপরেই ভূপতি বসুর স্কুটিতে একটি ছুরি পেয়ে বসুকে এই খুনের অপরাধে গ্রেপ্তার করে। কিন্তু সেই রাতে বসুকে তারা থানায় নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিল এক নির্জন জায়গায়। সেখানে নিয়ে গিয়ে তারা বসুকে নির্মমভাবে মারধর করে। তারা বসুকে জোর করে খুনের দায় স্বীকার করতে বলেছিল। বসু রাজি না হওয়ায় ভূপতিরা নিজেরাই স্টেটমেন্ট দিয়ে বসুকে অপরাধী প্রমাণ করে। এটি ছিল বসুর মতে সেই রাতের ঘটনা। বসুর থেকে সব শোনার পর রামরা আলোচনা করছিল বসু যদি খুন নাও করে তাও তাকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। এরই মধ্যে রামের বস ফোন করে তাদের ফিরে আসতে বলে। পরবর্তী দিন রাম সবাইকে বলছিল পুলিশ বসুকে ইচ্ছে করে ফাঁসিয়েছে, কারণ অরবিন্দ শুধু ক্যাব ড্রাইভার ছিল না, সে পুলিশের ইনফরমারেরও কাজ করত। রাম আরও বলে বসুকে যেহেতু জোর করে খুনের দায় স্বীকার করতে হয়েছে তাই এই কেসটিকে আমরা আবার ওপেন করতে পারি। কিন্তু সবাই বলছিল এত বছর পর কি কোর্ট এটা মানবে? এতটা সহজ হবে না এই কেসটি রিওপেন করা। তবে রামের এত কনফিডেন্স দেখে সবাই রাজি হয়ে যায়। এরপরই সিন চলে যায় হায়দ্রাবাদে বসুদের বাড়িতে। বসুর ফোনে একটি আননোন নাম্বারে কল আসে। ফোনে কেউ বসুকে কেস রিওপেন হওয়ার জন্য হুমকি দিচ্ছিল। এদিকে কিছু মিসিং তথ্য প্রমাণ নিয়ে রাম ও সুধাকর বসুর সাথে দেখা করতে আসে। তবে সেখানেও বসু বলে আমার আপনাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই বলেই সে চলে যায়। তবে বসু চলে যাওয়ার আগেই রাম উঠে চিৎকার করে সবাইকে বসুর খুনের কথা বলতে থাকে। রাম বসুকে বোঝায় সে যদি তাদের কোনো হেল্প না করে তাহলে বসু সারা জীবন সবার কাছে খুনি হয়েই থাকবে। রাম বসুকে বলে তোমার সাথে খুনির ট্যাগ লেগে গেছে, তুমি মারা গেলেও এটি মুছবে না। এইসব বলে রামরা রেগে সেখান থেকে বেরিয়ে আসে। তবে বসুও তাদের পেছন পেছন চলে আসে আর তার ওই রকম ব্যবহারের জন্য ক্ষমা চায়। ঠিক তখনই তাদের সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়। একটি বাইক এসে একটি অটোকে মেরে দেয়। এই দৃশ্য দেখে রামের মাথায় একটি ক্লু আসে। যেহেতু বসু সেদিন তার মায়ের সাথে কথা বলতে বলতে আসছিল আর খুনের পরই সে পুলিশকে ফোন করেছিল, বসুর কল রেকর্ডে সব প্রমাণ রয়েছে।
বসুর মায়ের সাথে ফোন করা আর পুলিশকে ফোন করার মাঝে গ্যাপ মাত্র 90 সেকেন্ড। এত কম সময়ে কেউ কিভাবে খুন করতে পারে? রাম সেটি প্রমাণ করার জন্য সেই ঘটনাটি আবার রিক্রিয়েট করে। এরপর সেইভাবেই ঘটনাটি ঘটানো হয় যেভাবে সেদিন রাতে সব ঘটেছিল। এফআইআরে উল্লেখ করা পুলিশের তথ্য অনুযায়ী পুরো ঘটনাটি ঘটিয়ে দেখা যায় এইসব ঘটনা ঘটতে সময় লেগে যায় প্রায় 5 মিনিট। 90 সেকেন্ডে তো কোনো কিছুই সম্ভব না। এরপরই তারা পরবর্তী দিনই ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ভিডিওটি দেখায়। পুরো বিষয়টি পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট বলে এই তথ্য দিয়ে এটা প্রমাণ করা যায় না যে বসু নির্দোষ, কারণ মার্ডার ওয়েপনে বসুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেটের কথা শুনে সবাই ভাবতে শুরু করে এবার তারা কি করবে। তখন হঠাৎই রাম বসুকে জিজ্ঞেস করে, ওই রাতে তোমার গাড়িতে ছুরি কিভাবে এলো? সিন শিফট হয় ঘটনার সেই রাতে। বসু যে পাবে কাজ করত সেখানে রিনা নামে একটি মেয়ে দেখতে পাই। ওই রাতে ভূপতি ও রমেশও ওই পাবে এসেছিল। রিনা তাদের কাছে অর্ডার আনতে গেলে তারা রিনাকে বাজে বাজে কথা বলে। পাশে থাকা বসু সবটা বুঝতে পেরে রিনাকে ওখান থেকে চলে যেতে বলে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। ওই দিন রাতে পাব বন্ধ হওয়ার পর বসু যখন চলে যাচ্ছিল তখন কিছু একটা শব্দ পেয়ে সেখানে গিয়ে দেখে রিনাকে কেউ বেঁধে রেখেছে। বসু রিনাকে মুক্ত করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তখনই পাবের মালিক এসে বাধা দেয়। বসু তখন একটি ছুরি দিয়ে তাকে ভয় দেখায়। তাদের মধ্যে অনেক ধস্তাধস্তিও হয়, তবে ছুরিটি তখনও তাদের কাছে রয়ে যাওয়ায় বসু ছুরিটি স্কুটিতে রেখে দেয় আর রিনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যায়। এসব কথা শোনার পর রাম বলে, রিনা এখন কোথায় আছে? রিনাই এখন আমাদের একমাত্র উইটনেস। তবে বসুও নিজে জানে না যে রিনা এখন কোথায়। অনেক খোঁজাখুঁজির পরেও রিনার কোনো তথ্য পাওয়া যায় না। তখন হঠাৎই সুধাকরের একটি মেয়ের ছবি দেখিয়ে বলে, এই মেয়েটি কেমন হবে? মানে সে তার নিজের জন্য পাত্রী খুঁজছিল। তবে ছবিটি দেখেই রামের মনে পড়ে যায় বসুর বাড়ির দেয়ালে ছবিগুলির কথা। বসু যেহেতু ভালো ছবি আঁকতে পারে তাই রাম বসুকে রিনার একটি স্কেচ তৈরি করতে বলে। রাম বুদ্ধি করে রিনার স্কেচটি সুধাকরের সাথে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে লেখে রিনা সুধাকরকে চিট করে পালিয়েছে। এরই মধ্যে খবর আসে এই কেস নিয়ে কথা বলতে এক লয়ার আসবে। এই সেই লয়ার যে সে 8 বছর আগে বসুর কেসটি হ্যান্ডেল করেছিল। তিনি রামকে সরাসরি এই কেস থেকে সরে যেতে বলেন। রাম রাজি না হয় তিনি রেগে সেখান থেকে চলে যান। তবে যাওয়ার সময় তিনি রামকে একটি চিঠি দেন, যেটা কিনা বসুর লেখা একটি আবেদনপত্র। বসু যখন জেলে ছিল তখন সে জাজের কাছে লিখেছিল, আমি আমার শব্দ স্বীকার করে নিচ্ছি, নিজের রাগকে এবার থেকে কন্ট্রোলে রাখবো, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আমার মা অসুস্থ, আমাকে আমার মায়ের দেখাশোনা করতে হবে, আমার সাজা মুকুব করে দিন। রাম চিঠিটা পড়েই দ্রুত বেরিয়ে যায়। যেতে যেতে সে বসুকে ফোন করে। চিঠির ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎই একটি ট্রাক রামকে ধাক্কা দেয়। রামকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। এরই মধ্যে বসু আসায় রাম রেগে গিয়ে তাকে চলে যেতে বলে। তখনই সুধাকরের ফোনে রিনার কল আসে। বসু রিনার সাথে কথা বলে জানতে পারে রিনা এখন ভাইজ্যাকে থাকে। তাই পরের দিনই বসু রিনার সাথে দেখা করতে ভাইজ্যাকে চলে যায়। রিনা এখন একটি 5 স্টার হোটেলে চাকরি করে। বসু রিনাকে সবটা জানায়, তবে রিনা জানিয়ে দেয় সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই হতাশ হয়ে বসু যখন সেখান থেকে ফিরছিল পুলিশ এসে বসুকে অ্যারেস্ট করে। এরপরই পুলিশ জানায় হোটেলের ম্যানেজার রিনাকে খুনের অপরাধে বসুকে অ্যারেস্ট করছে। অন্যদিকে দেখা যায় হোটেলে রিনার মরদেহ পড়ে রয়েছে। এসব শুনে তো রাম ও বসু দুজনেই হতবাক। তাহলে রিনাকে কে খুন করলো? বসুই নাকি অন্য কেউ? জানতে হলে সেকেন্ড পার্টটি অবশ্যই দেখতে হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।